স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। সাথে আছি গালিব ইবনে রিয়াজ। পদ্মা সেতুতে বসানো হলো 36তম স্প্যান, আর এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতুর প্রায় 5,500 মিটার। সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে এক বি নামের ধূসর রঙের স্প্যানটি খুঁটির কাছে নিয়ে যায় ভাসমান ক্রেন তিয়ান ই। শুক্রবার সকালে মাওয়া প্রান্তের 2 ও 3 নম্বর খুঁটির ওপর 36তম স্প্যানটি বসানো হয়। এর আগে 25 অক্টোবর 34তম স্প্যান ও 31 অক্টোবর 35তম স্প্যান বসে। 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হলো 35টি স্প্যান। 42টি পিলারের উপর 41টি স্প্যান বসিয়ে 6.15 কিলোমিটারের দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। গাইবান্ধায় সুগার মিলের জমিতে বসতি স্থাপনকারী সাঁওতালদের উচ্ছেদের 4 বছর পূর্তি আজ। এই দিনে তাদের বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনা ঘটে। ঘটনার 4 বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ সাঁওতালরা। তবে সিআইডি বলছে দ্রুতই মামলার তদন্ত রিপোর্ট দেয়া হবে। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2016 সালের 6 নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে রংপুর চিনিকলের জমির আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতাল বসতিতে ভাঙচুর ও হামলা হয়। পুড়িয়ে দেয়া হয় কয়েকশো বাড়িঘর। এ সময় চিনিকলের শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতাল বাঙালিদের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া গুলিতে মারা যান 3 সাঁওতাল। আদি বসতি হারিয়ে শতাধিক সাঁওতাল পরিবার আশ্রয় নেয় পার্শ্ববর্তী মাদারপুর ও জয়পুর পাড়ায়। এ ঘটনায় সাঁওতালদের পক্ষ থেকে 3টি, সুগার মিল কর্তৃপক্ষ 5টি ও পুলিশ বাদী হয়ে 3টি মামলা করে। কিন্তু ঘটনার 4 বছর পেরিয়ে গেলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমাদের ইজাহারকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার আর আমাদের যে মিথ্যা মামলা দিছে এই মিথ্যা মামলা অতি শীঘ্রই প্রত্যাহার করতে হবে। পুনরায় আমাদের ঘর বাড়ি মেরামত করে দিতে হবে। আর আমি যে মামলা করলাম 33 জন নাম উল্লেখ করে দিয়ে একটা মামলা দায়ের করে দিলাম। এই মামলার আসামিগুলো যারা, এদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় নিয়ে আসা হোক। যদিও তদন্তকারী সংস্থা সিআইডি বলছে মামলার তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই রিপোর্ট দেওয়া হবে। এই বছরের শুরুর দিক থেকেই মামলাটা আমাদের কাছে আছে এবং আমরা মামলাটা তদন্ত করছি। মামলাটা তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই মামলাটি নিষ্পত্তি করার জন্য। নিহতদের স্মরণে ও দোষীদের বিচারের দাবিতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি হাতে নিয়েছে সাঁওতালরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আদিবাসী হত্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে সাহেববাজার 0 পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটি। এ সময় বক্তারা গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে সাঁওতালদের উপর হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচার ও আদিবাসী নির্যাতন বন্ধের দাবি জানান। এছাড়া মানববন্ধন থেকে সারা দেশে আদিবাসীদের সুরক্ষা নিশ্চিতের দাবিও জানানো হয়। তেরো বছরেও আলোর মুখ দেখেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর অনন্যা আবাসন প্রকল্প। এরপরও নগরীতে অনন্যা 2 নামে নতুন আরেকটি প্রকল্প হাতে নিয়েছে সংস্থাটি। সঠিক পরিকল্পনার অভাবেই আলোর মুখ দেখছে না প্রকল্পগুলো, এমন অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। যদিও সিডিএ বলছে পূর্ব অভিজ্ঞতা নিয়ে পরিকল্পনায় ভিন্নতা আনা হয়েছে নতুন প্রকল্পগুলোতে। ফাতেমা জান্নাত মোমোর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রাম, প্রায় 70 লাখ মানুষের বসবাস। এক হিসেব বলছে জীবন ও জীবিকার প্রয়োজনে বাণিজ্যিক রাজধানীতে প্রতিদিনই যুক্ত হচ্ছে প্রায় 40,000 মানুষ। এমন বাস্তবতায় চট্টগ্রামে দিন দিন বাড়ছে আবাসন সংকট।
সংকট নিরসনে বিভিন্ন বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি এগিয়ে এসেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 2007 সালে নগরীর অক্সিজেন এলাকায় 418.73 একর জায়গার উপর 409টি প্লট নির্মাণের পরিকল্পনা হাতে নেয় সিডিএ। কিন্তু নানা জটিলতায় 13 বছর ধরে থমকে আছে প্রকল্পটি। শুধু অনন্যা আবাসিক প্রকল্প 1 নয়, পুরোপুরি বাস্তবায়ন হয়নি সিলিমপুর ও কর্ণফুলী আবাসন প্রকল্প। এরপরও 1,500 কোটি টাকা ব্যয়ে আবারও অনন্যা 2 নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে সংস্থাটি। যে অ্যাপোলো হাসপাতাল এবং কয়েকটা স্কুল চালু হয়ে গেলে ওই আবাসিক এলাকার কার্যক্রমটা পুরোদমে শুরু হবে। আমরা আমাদের কনসেপ্টটা এখন চেঞ্জ করছি। আমরা এই নদী সাগর মিলে আমাদের যে প্রজেক্টগুলো হচ্ছে এটার পাশেই আমরা জায়গা নিয়ে পরিকল্পিত আবাসিক এলাকা করার চেষ্টা করছি। সবকিছু ফিজ স্টাডি করে তারপর আমরা প্রজেক্ট নিচ্ছি। এখন অনন্য সবকিছু ঠিক আছে, এখন ওই মানুষে এখনো বাড়ি ঘর আমি অনেকে প্ল্যান নিয়ে গেছে, কিছু কিছু লোকে হয়তো আস্তে ধীরে করবে আর কি। আমরা দেখি সিডিএ থেকে চিঠি দেবো যে আপনারা এতদিন দেরি করতেছেন কেন। নগরীর সাধারণ বাসিন্দা ও নগর পরিকল্পনাবিদরা আবাসন খাতে সিডিএর উদ্যোগকে স্বাগত জানালেও প্রকল্পের ধীরগতি ও সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন। পুরনো প্রকল্পটাকে বাস্তবায়ন করা অচিরেই দরকার। এটা যদি না করে নতুন প্রকল্প করা হয় তাহলে এটা জনসাধারণের তেমন সফল পাবে না। একটা সময়সীমা নির্ধারণ করে যেতে পারে, যারা প্রকল্পগুলো কিনবেন তারা 3 বা 4 বছরের মধ্যে সেখানে বাধ্য থাকবেন। এ পর্যন্ত জেলা ও মহানগরী মিলিয়ে মোট 12টি আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছে সিডিএ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। চিকিৎসকের 6টি পদের সবগুলোই বর্তমানে শূন্য। এতে ব্যাহত হচ্ছে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারীদের চিকিৎসার স্থান ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কার্যক্রম। এমনকি বাধাগ্রস্ত হচ্ছে ময়নাতদন্ত। তবে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের সবগুলো পদই শূন্য। 2011 সালে অধ্যাপক শাহ মোহাম্মদ শাহজাহান আলীর অবসরের পর 9 বছর ধরে ফরেনসিকের অধ্যাপকের পদ শূন্য রয়েছে। উচ্চশিক্ষা ও বদলিজনিত কারণে 3 জন প্রভাষকও কর্মস্থল ছেড়েছেন। চিকিৎসক সংকটের কারণে শিক্ষার্থীদের ক্লাসের পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে ময়নাতদন্ত। এমনকি ধর্ষণ ও নির্যাতনের শিকার নারীদের চিকিৎসার স্থান ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্পেশালাইজড কোনো না থাকলে এটি শনাক্ত হওয়া বা এই অপরাধের সম্পর্কে যে এভিডেন্সটা তৈরি, দুর্বল এভিডেন্স তৈরি হয়। এই জনবল ছাড়াও এই ফরেনসিক মেডিসিনে ল্যাবরেটরি নাই। এই সংকট নিরসনে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। একজন লেকচারারের পোস্টিং হয়েছে আমার এখানে। আমি সে কাগজটা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি এবং অন্য 2টো পদও পূরণ হয়ে যাবে। অপরাধ বিশেষজ্ঞদের মতে সময় মতো খুন ধর্ষণের আলামত সংগ্রহ না করা এবং সঠিক ফরেনসিক প্রতিবেদন তৈরি না হলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে ভুক্তভোগীরা। যথাসময় যে আলামত সংগৃহীত না হয় এবং তার উপর যদি যথাযথ প্রতিবেদন তৈরি না হয় তাহলে তো কোর্ট সেটাকে সঠিক ফলাফল পাওয়া থেকে বঞ্চিত হবে এবং ওই ব্যক্তিও বঞ্চিত হবে। সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যক্তি এবং যথাযথ এবং যথেষ্ট ব্যক্তির দ্বারা এইখানে তাদেরকে ঘাটতিটা পূরণ করা অবশ্যই দরকার। সময় মতো ফরেনসিক প্রতিবেদন দিতে না পারায় 50টিরও বেশি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে বিরতির পর আবারও স্বাগত। দেশ সংবাদে আপনারা দেখছেন নিউজ 24। নোয়াখালীতে নারীকে তুলে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে নির্যাতনের ঘটনায় ওই নারীর সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মামলা হওয়ার পরপরই মধ্যরাতে কবিরহাটের নবগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন বাপ্পি কবিরহাট উপজেলার নবগ্রাম এলাকার ইউসুফ আলীর ছেলে। সুধারাম থানার পরিদর্শক টমাস বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী। মামলায় তার সাবেক স্বামীসহ মোট 4 জনের নাম উল্লেখ সহ আরও 3-4 জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে পুলিশ মধ্যরাতে কবিরহাট উপজেলার নবগ্রাম এলাকা থেকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইসমাইল হোসেন বাপ্পিকে গ্রেপ্তার করে। মুন্সিগঞ্জে শ্রীনগরে প্রাইভেট কার চাপায় দাদি নাতি নিহত হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের হাসরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানা পুলিশ জানায়, হাসরা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের রাস্তার পাশে শ্রীনগর থেকে সিরাজুদ্দিন খান যাওয়ার জন্য দাঁড়িয়েছিল দাদি নাতি। এ সময় মাওয়ামুখী একটি প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা এক্সপ্রেসওয়ে অবরোধ করলে সড়কটিতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে সংস্কার কাজের সময় বিষাক্ত রাসায়নিক দ্রব্য পানে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। গুরুতর অসুস্থ আরেক শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ল্যাব সংস্কার কাজের সময় রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে পান করে ওই 3 শ্রমিক। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জের 2500-এ গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। 2500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ভোরে স্থানীয় এক ব্যক্তি ইলুমদি আমবাগ এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিল। এ সময় ডাকাত দল মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ওই ব্যক্তি চিৎকার করেন। চিৎকার শুনে স্থানীয়রা ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষকরা জানান, সরকার ধানের দর 26 টাকা নির্ধারণ করলেও তা বাজার দরের চেয়ে কম। এতে লোকসান গুনতে হবে তাদের, তাই ধানের দাম বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। আবার 37 টাকা কেজি দরে সিদ্ধ চাল ও 36 টাকা কেজি দরে আতপ চাল বিক্রি করতে নারাজ মিলাররাও। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি আমন মৌসুমে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 26 টাকা দরে ধান, মিল মালিকদের কাছে প্রতি কেজি 37 টাকা সিদ্ধ চাল এবং প্রতি কেজি 36 টাকা দরে আতপ চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে বোরো মৌসুমের তুলনায় এবার আমন মৌসুমে ধানের দাম না বাড়ালেও চালের দাম প্রতি কেজি 1 টাকা বাড়িয়েছে সরকার। তবে তাতেও খুশি নয় কৃষকরা। কৃষকরা জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি ধান 28 টাকা দরে বিক্রি করছেন তারা। আগামীতে ধানের দর আরও বাড়বে। এ অবস্থায় সরকারের কাছে 26 টাকা দরে ধান বিক্রি করলে লোকসান গুনতে হবে তাদের। ক্যারিং কস্ট বেশি এবং ঝামেলা করতে হয়। আর আমরা বাইরে বিক্রি করলে ওই ধান 2100 2150 টাকা পাই। তাহলে কেমনে সরকার ধান দিব? যদি 28 টাকা হয়তো তাও অবশ্য হয়তো 2200 2250 2300 টাকার মতো পড়তো, তাহলে হয়তো দিত। চাষিরা তো এখন অনেক খরচ বেশি। তবে সরকারের বেঁধে দেওয়া চালের দরে অসন্তোষ প্রকাশ করেছেন মিলাররা। এবার ধানের ফলন ভালো হওয়ার কারণে নতুন ধানটা যখন উঠবে তখন ধানের বাজারটা ফল করার সম্ভাবনা। আগামী 7 নভেম্বর থেকে আমন ধান আর 15 নভেম্বর চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটি বিরতি নেওয়ার সঙ্গে থাকুন। আরও একবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ 1 আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে কারচুপি করে জনগণের ভোটাধিকার হরণ করছে। নির্বাচন হলেও জনগণকে ভোট প্রদানে বাধা দিচ্ছে, আর বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনে অংশগ্রহণ করছে। সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের বাসভবনে ছনগাছায় বিএনপির নির্বাচনী সভায় হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, প্রশাসনের অনুমতি নেওয়া পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা সভায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আওয়ামী লীগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত করছে। ইভিএম ভোট প্রসঙ্গে তিনি বলেন, ব্যালট পেপারের ভোটে আগের রাতে ভোট প্রদান করত, এখন আওয়ামী লীগ ইভিএমে ডিজিটাল কারচুপি করার ষড়যন্ত্র করছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা। আগামী দিনেও কি হবে সেটাও আমরা জানি, জানার পরও আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। কেন? আমরা চাই এই গণতন্ত্রকে রক্ষার জন্য, যেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। বিএনপি চক্রান্ত রাজনীতি করে না, বিএনপি ক্ষমতার পরিবর্তন চায় নির্বাচনের মাধ্যমে।
চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ৪১ ওয়ার্ড ব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। শুক্রবার সকাল 10টায় নগরীর মাস্টারপোল এলাকায় কর্মসূচি উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। এ সময় তিনি নগরীর নালা, নর্দমা, ঝোপঝাড়, ডোবা, পুকুর ডেঙ্গু মশা নিধন ঔষধ ছিটান। একই সাথে তিনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের নগরীর বিভিন্ন ওয়ার্ডের মশা মাছির উপদ্রব এবং মশার উৎপত্তি রোধে ওষুধ ছিটানো সহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। ডেঙ্গু মশা নিধন ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনে নগরবাসীকে পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান সিটি প্রশাসন। জামালপুরের সাংবাদিক ফাগুন রেজার হত্যায় জড়িত সন্দেহে সোহরাব নামে এক আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পণ্ডিত জানান, গত বছরের ২২ মে জামালপুর সদরের রানাগাছা এলাকায় রেল লাইনের পাশ থেকে শেরপুরের এনটিভি সাংবাদিক কাকন রেজার ছেলে সাংবাদিক ফাগুন রেজার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করার পর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফাগুন রেজার ব্যবহৃত মোবাইলের অবস্থান নির্ণয় করে সৌরভ নামে একজনকে শনাক্ত করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক যাচাই বাছাই শেষে নিশ্চিত হয়ে সৌরভকে আটক করে জামালপুর আদালতে মাধ্যমে ৩ দিনের রিমান্ডে আনা হয়। ধারণা করা হচ্ছে সে পেশাদার খুনি। বিভিন্ন থানায় তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। নিহত সাংবাদিক ফাগুন রেজার মা মিলি রেজা তার ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে মাছ আহরণ ও শুটকি প্রক্রিয়াকরণ মৌসুম। ৫ নভেম্বর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চলবে এই মৌসুম। বৃহস্পতিবার সকাল থেকেই সাগরে যাওয়া শুরু করেছেন জেলেরা। তবে মহামারীর এই সময়ে জেলেদের জন্য চরে অস্থায়ী হাসপাতাল ও চিকিৎসা সেবার ব্যবস্থার দাবি জানিয়েছেন অনেকেই। শেখ আহসানুল করিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর শীত মৌসুম আসার আগ মুহূর্তে শুরু হয় দুবলার চরে শুটকি মৌসুম। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে জেলেদের সাগর ও দুবলার চরে যাওয়ার অনুমতি দিয়েছে বন বিভাগ। পাস পারমিট নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সাগরে যাওয়া শুরু করেছেন জেলেরা। এই মৌসুম ঘিরে উপকূলের কয়েক হাজার জেলে জড়ো হন দুবলার চরে। মাছ ধরার জন্য নৌকা ও জাল নিয়ে তারা যান সমুদ্রে। চরে 5 মাস ধরে মাছ আহরণ ও শুটকি তৈরির কাজ করেন জেলেরা। এই মাছ মারে শুটকি শুকোয় তারপর আপনার এই বিক্রি করবো। মাছ বাছাই করতে হয়, তারপরে হচ্ছে মাছ শুকানোর পরে মাছ বিক্রয় করতে হয়। তবে করোনা মহামারীর এই সময়ে জেলেদের জন্য চরে অস্থায়ী হাসপাতাল কিংবা চিকিৎসা সেবার ব্যবস্থার দাবি জানিয়েছেন অনেকেই। করোনা মহামারী চলার সময় যদি কেউ সংক্রমিত হয় তাহলে এই 25,000 জেলের ভিতর ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং একটা মহামারী আকার ধারণ করবে। সুতরাং সরকারকে এবং বন বিভাগকে আমরা অনুরোধ করব এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। সকল জেলেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেহেতু সেখানে অনেক জেলে থাকবে এবং তাদেরকে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং অন্যান্য যেসব কোভিডের জন্য অন্যান্য যেসব নিরাপত্তা রাখা দরকার সেটা আমরা জেলে পুলিশ যে সমিতি আছে সমিতির সভাপতিকে আমরা জানিয়েছি। এবার 5 নভেম্বর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চলবে এই শুটকি মৌসুম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের একমাত্র মিঠা পানির বন সিলেটের রাতারগুল। বিশ্বে 28টি স্বীকৃত সফট ফরেস্টের মধ্যে নাম রয়েছে রাতারগুল জলাবনেরও। দেশের অনন্য সুন্দর এই জলাবন দেখতে প্রতিদিন ভিড় করে শত শত পর্যটক। তবে এই পর্যটন কেন্দ্রে এবার দেশি বিদেশি সব পর্যটকের প্রবেশ ও নৌকায় ঘুরে বেড়ানোর সুনির্দিষ্ট ফি নির্ধারণ করেছে সরকার। সংশ্লিষ্টরা জানান, আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে প্রবেশ ফি। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদী ও চেঙ্গির খালের মাঝে অবস্থিত রাতারগুল অনন্য সৌন্দর্যের আধার। জলাবদ্ধ বনভূমির প্রধান বৃক্ষ জারুল, হিজল, করচ, যা বছরে 4 থেকে 6 মাস পানিতে ডুবে থাকে। আর বর্ষা মৌসুমে বন ডুবে থাকে 20 থেকে 30 ফুট পানির নিচে। দেশের অনন্য সুন্দর জলাবন দেখতে প্রতিদিন ভিড় করে শত শত পর্যটক। তবে আগামী বছর থেকে পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে হলে পর্যটকদের গুনতে হবে বাড়তি টাকা। রাতারগুল বিশেষ জীববৈচিত্র্যের সংরক্ষণ এলাকায় প্রবেশের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের প্রবেশ ফি 50 টাকা, অপ্রাপ্ত ও পরিচয়পত্রধারী ছাত্রছাত্রীদের প্রবেশ ফি 25 টাকা, বিদেশি নাগরিকদের প্রবেশ ফি 500 টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া একদিনের ফিল্মিং ফি ধরা হয়েছে 10,000 টাকা। এর আগে যেগুলো হয়েছে এখানে তাদের কাছ থেকে কোনো রকমের রাজস্ব নেওয়ার কোনো প্রভিশন ছিল না। তবে রিসেন্ট একটা প্রজ্ঞাপন হয়েছে, অর্থ মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে এই এলাকাতে এখন টুরিস্টে যারা আসবেন তারা আপনার কিছু রাজস্ব তাদেরকে দিতে হবে। আগামী অর্থ বছর থেকে প্রবেশ ফি কার্যকর হবে বলে জানায় সংশ্লিষ্টরা। প্রভিশন পাস হয়ে গেছে, এই করোনার কারণে যে অর্থ স্থগিত থাকার কারণে আমরা সেটা কার্যক্রম করতে পারি না। এই বছর হয়তো আমরা পারবো না, আগামী অর্থ বছরে আমরা এই কাজগুলো করে দেব। 1973 সালে 3,325 একর আয়তনের জলাবন রাতারগুলের 504 একর বনকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরেকটি বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফিশিং বোট ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। জীবিত 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ এক জেলে। বৃহস্পতিবার গভীর রাতে নিঝুম দ্বীপ ইউনিয়নের পূর্ব পাশে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। সকালে মেঘনা নদী থেকে স্থানীয়রা নিহত অমর জল দাসের মরদেহ উদ্ধার করে। হাতিয়া থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের জানান, গভীর রাতে কাদির খাল থেকে 5 জেলের একটি ফিশিং বোট মেঘনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত 18 বেকি গ্রামের মিলন নিখোঁজ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌডালায় এই 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মহানন্দা নদীতে অনুষ্ঠিত এই নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম দিনে 13টি মাঝির দল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার দুপুরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হয়। এই প্রতিযোগিতায় ঝিয়া মাঝির দল প্রথম স্থান অর্জন করে একটি ফ্রিজ পুরস্কার পায়। দ্বিতীয় স্থান অর্জন করে শাহেদ মাঝির দল 32 ইঞ্চি এলইডি টিভি ও মিলন মাঝির দল তৃতীয় স্থান অর্জন করে একটি 28 ইঞ্চি এলইডি টিভি পুরস্কার পায়। উদ্বোধনী ও সমাপনী দিনে মহানন্দা নদীর 2 ধারে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। দর্শক, নিউজ 24 দেশ সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরেকবার।